প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেওয়া, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। এনসিপির আসন ভাগাভাগির তথ্য ভিত্তিহীন বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামায়াতে নিবন্ধনের আপিলের রায় কাল। ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করায় দুর্বল হচ্ছে ব্যাংক খাত, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। নির্বাচনে জাতিকে ব্ল্যাকমেইল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে। নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার যেমন অনেকের আছে, তেমনি পক্ষে বলার অধিকারও আছে বিএনপির। এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়নাঘরে জীবন কাটিয়েছেন ১৭ বছর, তাদেরকে দেশবিরোধী বানানো হচ্ছে। তিনি বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরেই হয়েছে। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে শাহজাহানপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন। এছাড়া গ্যান্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও তবরক বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সরকারের প্রতি ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ গ্রহণ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা চোরা পথে ক্ষমতায় যেতে চান তারা নির্বাচন চায় না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান, কারণ তারা জনগণকে ভয় পান। তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবেন না। ডক্টর মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতেই পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তার বিরোধিতা করে আসছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে, বিএনপি সততার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সৎভাবে
একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না, এটা তাদের কাছেই অপরাধ। তারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইলে সমালোচনা করে যারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এই ধরনের বক্তব্য দেয়া মানে রাষ্ট্রকে হুমকি দেয়া, বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ক্ষমতার লোভে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে গেলে বাংলাদেশ গভীর সংকটে পতিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে চায়। এনসিপি কোনো ঐক্য করলে তা করবে জুলাই সনদের ভিত্তিতে, আসন ভাগাভাগির ভিত্তিতে কোনো ঐক্য করবে না। এই যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিচার চায়। আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই, যদি কানে আপনারা তুলু দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? এদিকে যেন তেন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন সেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। দল গোছাবার স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, অথচ আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া এবং এক পেশে হবার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ এবং আইনসভা নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য তার। তরুণ নেতৃত্বকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক কর্মশালা উদ্বোধন করে তিনি আহ্বান জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তরুণদের লোভ ও ক্ষমতার মোহ থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। জানান, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে 250 যানবাহন কিনতে সহায়তা দেবে। বন্ধ হবে ফিটনেসবিহীন গণপরিবহন। ঢাকার আশেপাশে ইটভাটা বন্ধ করে দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন, সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আমি তো জানি কয়েকদিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসের নাম করে নিয়েছে আমাকে বলেন। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা ফন্দি ফিকির খুঁজতেন, একইভাবে বর্তমান সরকার করিডোরের কথা বলে সেভাবে কিছু চায় কিনা তা চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। নির্বাচনের রোডম্যাপ না দিয়ে সংস্কারের নামে কালক্ষেপণ দেশের মানুষ মানবে না বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে করিডোর নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে
সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস। মানবিক করিডোরের নামে অন্তর্বর্তী সরকারের লুকোচুরির সমালোচনা করেন বক্তারা। যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। এই সরকারের আসলে এই রকমের একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহান, কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। তাদের মতে এসব সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারের কাছ থেকেই আসা উচিত। তাই নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চক্রান্ত চলছে বলেও মনে করেন তারা। সরকারের এই ৩-৪ রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে সরকার কোনো একটা লুকোনোর তারা চেষ্টা করছে। প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি, এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পাকাপোক্ত করার নীল নকশা সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন আলোচকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র সংস্কার এবং জুলাই হত্যার বিচারকে মুখোমুখি দাঁড় না করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেন, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ডেমরা থানায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবে না বিএনপি। এর আগে রাজধানীর রায় সাহেব বাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন ইশরাক হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় ইশরাক হোসেন বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচার এবং সংস্কার কোনো কিছুই দৃশ্যমান করতে পারেনি। সংস্কারের কথা বলে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করলে ভবিষ্যৎ ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। কেন আন্দোলন করেছে? আমাদের 4-5 হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এমনি এমনি তো আমরা এত ত্যাগ আমরা করি না, আমরা এই ত্যাগ করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতএব এই গণতন্ত্র নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটাকে ভবিষ্যতে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশে বিচারও চলবে, গণহত্যার সংস্কারও চলবে, কিন্তু সেটার সাথে নির্বাচনকে, গণতন্ত্রকে সাংঘর্ষিক করা যাবে না, মুখোমুখি করা যাবে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি। এছাড়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের রবিবারের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলেও তিনি জানান। এর আগে 12ই মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি এবং গণহত্যায় সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া এবং পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল,
কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় মামলাটির রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামায়াত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 আগস্ট সরকার জামায়াতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামায়াত আপিল বিভাগে নিবন্ধন মামলাটির আবারও শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার, এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলে মনে করেন তিনি। এছাড়া পাচার ও লুট করা এবং কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা এবং কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বরঞ্চ দেখলাম আগেও যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই সেগুলো ঠিকমতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম, যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা, কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। 2019 সালে আওয়ামী লীগ সরকার এসএমই নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিলেও এ খাতে 1 টাকাও বরাদ্দ করেনি পতিত সরকারটি। অর্থনীতিবিদদের মতে এসএমই খাত সবসময় অবহেলার মধ্যে ছিল। এসএমই খাত নিয়ে গোলাম মইনুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্বটি আজকে। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ তৈরিতে 2005 সালে বিএনপি সরকারের আমলে প্রণয়ন করা হয় নীতি কৌশল। লম্বা সময়ের পর 2019 সালে প্রণীত হয় এসএমই নীতিমালা। এরপর এসএমই খাতের উন্নয়নে শিল্পমন্ত্রীকে প্রধান করে গঠন করা হয়েছিল জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এনএসডিসি, আর শিল্প সচিবের নেতৃত্বে গঠন করা হয় এসএমই টাস্ক ফোর্স। নিয়ম অনুযায়ী 6 মাস পর পর বসবে এনএসডিসি সভা। যদিও 2024 সাল পর্যন্ত 5 বছরও হয়েছে মাত্র 3টি। টাস্ক ফোর্সের সভা হবার কথা 3 মাস পর পর, ওই সময় হয়েছে মাত্র 6টি সভা। সবসময় দেখা গেছে বি গ্রেড বা সি গ্রেডের মন্ত্রীদেরকে সেখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বোঝানো হয়েছে যে সরকার শিল্প মন্ত্রণালয়টিকে কিভাবে দেখে থাকেন। সরকারের রাজনৈতিক সরকারের যদি এই দৃষ্টিভঙ্গি না পরিবর্তন হয়, যেটা এখনও একরকম আমি বলবো যে অব্যাহত রয়েছে, আপনি কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি থেকে আপনি শিল্প মন্ত্রণালয় যদি এটিকে উত্তরণ না ঘটে, তাহলে এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশন আপনি খুব বড় রকমের কোনো উত্তরণ প্রত্যাশা করতে পারেন না। এবং সে কারণেই আপনি দেখছেন যে কটি মিটিং হওয়া দরকার মন্ত্রীর, যে কটি সচিব পর্যায়ে যেগুলো মিটিং হওয়া দরকার, সেগুলো নিয়মিত না হওয়া। বাংলাদেশ সরকারের ভেতরে শিল্প মন্ত্রণালয়ের যে ইনফ্লুয়েন্স থাকার দরকার, তার চেয়ে হয়তো অনেক কম ইনফ্লুয়েন্স আছে। সুতরাং সরকারের ভিতরে পলিসি লেভেলে, লং টার্ম স্ট্র্যাটেজি লেভেলে যে ধরনের অ্যাটেনশন পাওয়া দরকার, এসএমই কি সেটা পাচ্ছে নাকি? 2021 সালে অনুষ্ঠিত এসএমই উন্নয়ন পরিষদের দ্বিতীয় সভা এসএমই উদ্যোক্তাদের জন্য 10,512 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করে কমিটি। একই সাথে বিভিন্ন কর্মসূচির বিপরীতে 2,183 কোটি টাকা বাজেট বরাদ্দ চায় এসএমই টাস্ক ফোর্স, যদিও দেওয়া হয়নি কোনো বরাদ্দ।
যে টাস্কফোর্স যে বাজেট অ্যালোকেশনের কথা সুপারিশ করেছে সেটিকে অবজ্ঞা করে কোনো ধরনের বাজেটই তাদের জন্য আসলে অ্যালোকেশন করেননি তারা। সেটি থেকেও বোঝা যায় যে এসএমই ফাউন্ডেশন বা এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তাদের কি ধরনের পজিশন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে এই এসএমই ফাউন্ডেশনের সুপারিশগুলোকে দেখে থাকেন সেটিও কিন্তু এর মাধ্যমে বেরিয়ে আসে। এসএমইর জন্য একটা অথরিটি বা এসএমই বোর্ড করা প্রয়োজন, যারা মূলত এসএমই উন্নয়নের কৌশলে নেতৃত্ব দিবে, জাতীয় কৌশল, সেই অনুযায়ী পলিসি এবং রেগুলেটরি যে নিজেরা যতটুকু করা সেটা করবে, বাকিটা কোঅর্ডিনেশন করবে অ্যাক্রস দ্য গভর্নমেন্ট। আর এসএমই ফাউন্ডেশন বা এই ধরনের যারা আছে তারা ডেলিভারি লেভেলে থাকবে বা এক্সিকিউশন লেভেলে থাকবে। এই মনে হয় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টটা করার প্রয়োজন আছে। এটার আগে আমরা এসএমইতে খুব ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি না। 2024 সালে জুনে শেষ হয় এসএমই নীতিমালা বাস্তবায়নের সময়। এখন নতুন নীতিমালা প্রণয়নে চলছে কাজ। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে কর্মসূচি কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়তে পারে। এবার 100টির মতো কর্মসূচিতে থাকছে প্রায় 96,000 কোটি টাকার বরাদ্দ। বাড়ছে উপকারভোগীর সংখ্যা এবং মাসিক ভাতার পরিমাণ। এসব উদ্যোগকে ইতিবাচক অভিহিত করে অর্থনীতিবিদরা বলছেন, অসচ্ছলদের সামনে রেখে এসব কর্মসূচি যেন আর রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার না হয়। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বামীহারা রেহানা আক্তার, জীবনের শেষ বেলাতে অন্যের উপরই নির্ভরশীল তিনি। এমন অসহায় নারীদের জন্য রয়েছে সরকারের বেশ কিছু কর্মসূচি। তার কাছে প্রশ্ন ছিল, সামাজিক সুরক্ষা খাত থেকে তেমন কোনো সুবিধা পান কিনা। সরকার থেকে যে বয়স্ক ভাতা দেয় সেটা কি পান? না, সরকার থেকে বয়স্ক ভাতা পাই না, কোনো সাহায্য পাই না। আমার তো কোনো কামাই সুদ নাই, যার স্বামী নেই, স্বামী তো মারা গেছে 3 বছর ধরে। দেশে 26টি মন্ত্রণালয়ের অধীনে চালু আছে 140টি কর্মসূচি। এজন্য চলতি অর্থবছরে বরাদ্দও ছিল 1,36,026 কোটি টাকা, যা মোট বাজেটের 17.06%। তবে এত বেশি সংখ্যক কর্মসূচি থাকার পরেও প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই থেকে যেতেন কর্মসূচির আড়ালে। দরিদ্রদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতো বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে আইএমএফ এর পরামর্শে কৃষিতে ভর্তুকি না কমানোর সুপারিশও করেন তারা। যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, এবং যে লোকজনগুলোকে এই নেটের ভিতরে আনা হচ্ছে, এটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হচ্ছে। দারিদ্র্য যে দূরীকরণ করব, তাদের জীবনমান উন্নয়ন করব, সেটা কিন্তু এই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা অন্যতম ব্যর্থতা। আইএমএফের কথা মতন যদি আমি আবার কৃষিখাতে যদি আমি সাবসিডিটা আবার উঠাই দিই, তাহলে আবার অর্থনীতি আবার সংকটের ভিতরে পড়ে যাবে। কারণ বিশ্বব্যাংক এবং আইএমএফের সব শর্তই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আসছে 2 জুন ঘোষণা করা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট। সরকারে ভিন্ন কাঠামো, প্রেক্ষাপটও ভিন্ন। নেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের তাগিদ। আর তাই সামাজিক সুরক্ষা খাতও সাজানো হচ্ছে ঢেলে, যেখানে কর্মসূচি নামিয়ে আনা হয়েছে 100টির নিচে। বরাদ্দ থাকছে 95,908 কোটি টাকা। বরাদ্দ বাড়ছে সুবিধাভোগীর আওতাও। অর্থনীতিবিদরা একে ইতিবাচক হিসেবে দেখলেও বরাদ্দ ও প্রাপ্তি নিশ্চিতে আরও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ তাদের। সামাজিক নিরাপত্তা বলের মধ্যে যারা আছেন তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে, সেটা শুধু না, তারা যাতে ঠিকভাবে এটা পেতে পারেন সেটাও করা, এবং এই প্রোগ্রামগুলো যেভাবে বাস্তবায়িত হয় সে বাস্তবায়নটা যাতে আরও মোর এফেক্টিভলি এফিশিয়েন্টলি করা যায়। এবার বাজেটে নেওয়া হচ্ছে অতি দরিদ্রদের জন্য 52,366 কোটি টাকার 38টি বিশেষ কর্মসূচি। প্রতি বছর সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এর উপকারভোগীর সংখ্যা খাতা কলমে বাড়ানো হলেও অবহেলিতই থেকে যান এসব সুবিধাবঞ্চিত মানুষেরা। তাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অবশ্যই কল্যাণ রাষ্ট্র গঠনের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে যাবার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 5 জন। শনিবার বিকেলে হাতিয়ার মেঘনা নদীর করিমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভাসানচর থেকে 3 জন পুলিশ সদস্য, 6 জন রোহিঙ্গা রোগী, 4 জন আনসার সদস্য এবং 22 জন বিভিন্ন এনজিও কর্মী সহ 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি ছাড়ে। এ সময় ঝোড়ো আবহাওয়া এবং নদীর বড় ঢেউয়ের আঘাতে
ট্রলারটি ডুবে যায়। ট্রলারে 33 জন যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ মাসে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাইয়ে প্রকাশ করা হবে প্রতিবেদন। সকালে রংপুরে স্থানীয় ODRS মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক আইন প্রণয়নে আওয়ামী লীগ আগে থেকেই হয়েছিল স্বৈরাচারী। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান ও সংসদ নেতা হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, আর এতে শেখ হাসিনা হয়ে উঠেছিল শক্তিশালী শাসক। নির্বাচন কমিশন সহ পূর্ণাঙ্গ সংস্কার হলে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ সহ সব আত্মদানকারীর ঋণ শোধ হবে, তা না হলে আবারও ফিরে আসবে স্বৈরাচার। মহানগর সুজন সভাপতি ফখরুল আনামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নানা আয়োজনে দেশে বিভিন্ন জায়গায় পালন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে গোপালগঞ্জের মকসুদপুরে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এদিকে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। মেহেরপুরে জেলা বিএনপি পৌর কমিউনিটি হল সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এতে বক্তব্য রাখেন। প্রতিবন্ধী মানুষের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রভাবনা নিয়ে সাবরিনা সুলতানার লেখা শেকলবন্দি স্বাধীনতা নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের আয়োজনে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC মজুমদার আর্ট অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচনে বক্তব্য রাখেন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, দি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের সাধারণ সম্পাদক সালমা মাহবুব ও সাংবাদিক মীর মোশাররফ হোসেন। বাজেট ঘোষণার আগে অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণভিত্তিক বাজেট সংস্কার নিয়ে সংলাপের সুযোগ তৈরির তাগিদ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস রিসার্চ ব্যুরো। দেশের শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় রেভিনিউ মোবিলাইজেশন, আর্থিক খাত, জ্বালানি খাত, দারিদ্রতা, বৈষম্য এবং বেকারত্ব, এই 7টি খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডাক্তার আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে 2025-26 অর্থ বছরে বাজেট সংস্কারের রূপরেখা শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস রিসার্চ ব্যুরো সভার আয়োজন করে। সভায় ব্যবসা গবেষণা ব্যুরোর পরিচালক প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশা, বিশেষ অতিথি হিসেবে ঢাবি কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর M জাহাঙ্গীর আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মাহমুদ ওসমান ইমাম এবং অর্থনীতিবিদ সাইফুল ইসলাম বাজেটের গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 6000 এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধনকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম এই প্রোগ্রাম টাঙ্গাইল থেকেই শুরু হবে। বলেন, এসএসসি পরীক্ষার 6 মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্যই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের কম্পিউটার ও গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলেও জানান তিনি।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক কর্মশালায় বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে স্থানীয় পর্যায়ে অংশীদারিত্ব, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, কিন্তু তারা এখন নানা নাটক তৈরি করছে। শনিবার দুপুরে লালমনিরহাট আদিতমারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ সৃষ্ট সর্বগ্রাসী সংকট সফলতার সাথে মোকাবেলা করে দেশ ও জাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন। বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এর আগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেন তিনি। এদিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারে উপজেলা বিএনপি আয়োজিত সহস্রাধিক দুস্থের মাঝে খাদ্য ও শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর নিউ মার্কেট থানা ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি জামি মসজিদে বাদ এশা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুব মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে সার্বিক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা সহ নাগরিকদের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে ক্যাপ্টেন এম সাইমান, সার্জেন্ট মোদাসের এবং পুলিশ সার্জেন্ট আমির হোসেন যৌথ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার সংবাদ। ক্রিকেট প্রশাসক হিসেবে ব্যর্থ হওয়ায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ফারুক আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তিনি নিজ থেকে সরে গেলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। রিপোর্ট করছেন মনির হোসেন খান। মাত্র ৯ মাস আগেই তিনি ছিলেন ডুবতে থাকা তরির কাণ্ডারি। ৯ মাসে বাংলাদেশ ক্রিকেট নতুন জীবন পাক আর না পাক ডুবেছেন ফারুক আহমেদ। তাকে অনেকটা ছুঁড়ে ফেলেছে ক্রীড়া পরিষদ। প্রশ্ন উঠেছে তাকে অপসারণের প্রক্রিয়া নিয়ে। ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগের একটি অর্থনৈতিক অনিয়মের। বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সদ্য সাবেক বোর্ড প্রধানের দায় দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ফারুক আহমেদকে সরানো হয়েছে ক্রিকেটকে ডোবানোর দায়ে। আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। তো দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। ফারুকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। উল্টো জল ঘোলা করার দায় চাপিয়েছেন ফারুকের ঘাড়ে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। ফারুকের সাথে আমার কথা ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা।
উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। ক্রিকেটের ব্যর্থতা তুলে ধরতে আসিফ মাহমুদ তুলনা টেনেছেন ফুটবল ফেডারেশনের সঙ্গে। জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই। বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে, তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন, আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটের এই পরিবর্তন অন্য ফেডারেশনগুলোর জন্য সতর্কবার্তা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেয়া মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। এনসিপির আসন ভাগাভাগির তথ্য ভিত্তিহীন বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল, সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামায়াতের নিবন্ধনের আপিলের রায় কাল। ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।